হ্যালো ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2023 রাইট ফ্রম আ ভার্ব ক্লাস 2 এ আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে দ্বিতীয় ক্লাসটি করাবো রাইট ফ্রম আ ভার্বের, যেখানে সবচেয়ে সহজ টেকনিক অবলম্বন করে তোমাদের কিভাবে সঠিকভাবে তোমরা পরীক্ষার খাতায় এই রাইট ফ্রম ভার্ব তোমরা সহজে অ্যান্সার করতে পারো, সেই টেকনিকগুলো আজকে আমি তোমাদের দেখাবো। তো আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো প্রথম ক্লাসটি তোমরা যারা মিস করেছো অবশ্যই এই চ্যানেলে যে প্রথম ক্লাসটি দেখে নিও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। রাইট ফ্রম আ ভার্ব, কিছু গুরুত্বপূর্ণ রাইট ফ্রম ভার্ব নিয়ে আলোচনা করব আজকেও। আজকের স্ট্রাকচার প্রথমে যেটা আমি দিয়েছি, দেখো সাধারণত বাক্যের মধ্যে টু এর পরের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সাধারণত কোন বাক্যের মধ্যে টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু কোন বাক্যে টু এর আগে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে সেক্ষেত্রে তোমরা কি করবা? সেক্ষেত্রে তোমরা বাক্যের পরেও আইএনজি যুক্ত বসায় দিবা। বাক্যের পরে যে তোমাদের ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা। আমি এক্সাম্পল দিচ্ছি, আই প্রিফার টু রিড ইংলিশ। এখানে দেখো টু এর পরে আমাদের যে ব্র্যাকেটে যে আমাদের ভার্বটি রয়েছে, ঠিক আছে, এটিকে আমরা কি করব? প্রেজেন্ট ফর্ম বসাবো। দেখো এখানে বলা হয়েছে সাধারণত কোনো বাক্যের মধ্যে টু এর পরের মূল ভার্ব, তার মানে মূল ভার্ব এটা, তাই না? মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে। তাহলে রিড এর প্রেজেন্ট ফর্ম কোনটি তোমাদেরকে জানতে হবে। অ্যান্সার দেখো আমি করেছি আই প্রিফার টু রিড ইংলিশ, কারণ এই রিড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড। সেম, এটি একটি টেকনিক অবলম্বন করে তোমাদের কোশ্চেনগুলো আসে। তো তোমরা সহজভাবে যারা জানো তাদের কাছে ইজিলি হবে, আর যারা জানো না তারা দেখে নিও। আমি দ্বিতীয় এক্সাম্পলে যাচ্ছি। এখানে দেখো আই প্রিফার রাইটিং টু রিড ইংলিশ। দেখো টু এর আগে আইএনজি যুক্ত ভার্ব রয়েছে। এখানে বলা হয়েছে যে টু এর আগে আইএনজি যুক্ত ভার্ব থাকলে সে বাক্যে টু এর পরেও যে ভার্বটি থাকবে সেখানেও আইএনজি যুক্ত হবে। দ্যাটস মিন রাইট। তা আমি এখানে অ্যান্সার দিয়েছি, দেখো আই প্রিফার টু রাইটিং। দেখো এখানে রাইটিং আছে, সেম এখানে রাইটিং টু, এই যে রিড এখানে যে রয়েছে রিডের শেষে আমরা আইএনজি যুক্ত করলাম, তার মানে আই প্রিফার রাইটিং টু রিডিং ইংলিশ। ওকে, তো আমরা এখন দ্বিতীয় এক্সাম্পলে চলে যাব, বা দ্বিতীয় যে গঠন প্রণালী আজকে তোমাদের দেখাবো সেটিতে এখন চলে যাচ্ছি। দ্বিতীয় গঠন প্রণালীতে রয়েছে বাক্যের মধ্যে তোমরা যদি দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম বসে। বাক্যের মধ্যে তোমরা দেখবা এটি খুব গুরুত্বপূর্ণ, এটি কিন্তু ম্যাক্সিমাম ইয়ারে পরীক্ষায় আসে, ঠিক আছে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ ভাবে তোমরা মনে রাখবা। সাধারণত বাক্যের মধ্যে তোমরা যখনই দেখবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট থাকলে, দ্যাটস মিন এরপরে সাবজেক্ট থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম বসে, ঠিক আছে। কিন্তু ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট না থাকলে দ্যাটস মিন সেখানে তোমরা কি বসাইবা? সেখানে তোমরা অবশ্যই বসাবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট। এই গঠন প্রণালী তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। বাক্যের মধ্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে যদি সাবজেক্ট থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম বসে,
ঠিক আছে, আমি एग्जांपल দিচ্ছি। ইট ইজ হাই টাইম হি গো ঢাকা। ইট ইজ হাই টাইম হি গো ঢাকা। তার মানে দেখো, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট রয়েছে, এখানে সাবজেক্টের পরে মূল ভার্ব রয়েছে। তার মানে গো হচ্ছে মূল ভার্ব। যদি মূল ভার্ব থাকে তাহলে বলা হয়েছে এদিকে রাইট ফর্ম অফ ভার্ব করার সময়, অ্যান্সার করার সময় আমরা অবশ্যই লিখবো পাস্ট ফর্ম। তার মানে গোর পাস্ট ফর্ম কি? গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তো আমরা অ্যান্সার করলাম ইট ইজ হাই টাইম হি ওয়েন্ট ঢাকা, রাইট? তো আমাদের ইজিলি অ্যান্সারটি হয়ে গেল। এরপরে আমরা দ্বিতীয় উদাহরণে যাচ্ছি। ইট ইজ টাইম গো টু কলেজ। ইট ইজ টাইম গো টু কলেজ। দেখো, ইট ইজ টাইমের পরে এখানে কোনো সাবজেক্ট নেই। বিষয়টি একটি লক্ষ্য করো, এখানে ইট ইজ টাইম এরপরে কোনো সাবজেক্ট নেই। ইট ইজ হাই টাইম হি, এখানে কিন্তু সাবজেক্ট রয়েছে, এখানে সাবজেক্ট নেই। সাবজেক্ট না থাকার পরে রয়েছে বাক্যে ব্র্যাকেটে ভার্ব রয়েছে, তারপর রয়েছে গো টু কলেজ, রাইট? তো এটির আমরা অ্যান্সার কিভাবে করব? দেখো, এখানে বলা হয়েছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে অবশ্যই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আমাদেরকে বসাতে হবে। তো আমরা অ্যান্সার করতেছি, দেখো ইট ইজ টাইম টু গো। এখানে বলা হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে বসাতে হবে। তার মানে টু, আমরা অতিরিক্ত একটা টু আমরা এখানে যোগ করে দিয়েছি, রাইট? ইট ইজ হাই টাইম, সরি, ইট ইজ টাইম টু গো টু কলেজ, রাইট? তো আমরা এই দ্বিতীয় গঠন প্রণালী তোমাদের দেখালাম। এটি খুবই একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটি তোমরা নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করবা। যখন তোমাদের নেট সাথে থাকবে, তোমরা যদি কোনো সময় ভুলে যাও পজ করে একটু কেটে মানে টেনে টেনে দেখবা, ঠিক আছে? এখন একটি গুরুত্বপূর্ণ তোমাদের বিষয় সম্বন্ধে আমি জানাবো। ইফ যুক্ত কিছু গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের দেখাবো। এই ইফ, প্রতি বছরে ইফ যুক্ত ভার্ব নিয়ে রাইট ফর্ম আসে, যেগুলোর আমরা অ্যান্সার করি বা আমাদের করা লাগে। তো আমি এই ইফ যুক্ত ভার্ব নিয়ে তোমাদের আজকে রাইট ফর্ম করাবো। দেখো, যদি ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়, বাক্যের মধ্যে যদি ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়, তবে অপর অংশটিকে উইল, ক্যান, মে প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম করতে হয়, রাইট? দেখো, আমি আবার বলতেছি, যদি ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়, তবে অপর অংশটিকে উইল, ক্যান, মে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, রাইট? দেখো, দ্বিতীয় গঠন প্রণালী আমি দিচ্ছি। যদি ইফ যুক্ত অংশটি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, প্রথমে দেখলাম প্রেজেন্ট, এরপর দেখাচ্ছি পাস্ট। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়, তবে অপর অংশটিকে উড, কুল্ড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, রাইট? এবার তৃতীয় এক্সাম্পলটা দেখাচ্ছি ইফ যুক্ত। যদি ইফ যুক্ত অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তবে অপর অংশটিকে উড হ্যাভ, কুল্ড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। এখন এই তিনটি আমি তোমাদের গঠন প্রণালী দেখালাম, এখন উদাহরণ দেখাবো যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো। দেখো, এখানে আমি এক্সাম্পল দিয়েছি, ইফ হি কাম আই গো ঢাকা। তার মানে এখানে কি বলা হয়েছে? ইফ হি কাম, তার মানে আমাদের এই প্রথম যে অংশটি, এই অংশটিকে আগে চিহ্নিত করতে হবে যে আসলে এটি কোন টেন্সে রয়েছে। তার মানে এটি ইফ হি কাম, আমরা এটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে পেয়েছি, রাইট? তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলে আমাদের পরের অংশটিকে অবশ্যই উইল, ক্যান, মে দ্বারা আমাদের অ্যান্সার করতে হবে, রাইট? তো যেহেতু এখানে আই রয়েছে, আই গো রয়েছে ভার্ব, তো সেহেতু আমরা
ইফ হি কাম আই উইল গো ঢাকা। আমরা অ্যান্সারটি করে দিলাম, আশা করি বুঝেছো। এরপর নেক্সট এক্সাম্পল যাচ্ছি। ইফ হি নিডেড, ইফ হি নিডস আই ক্যান হেল্প দ্য বয়। ইফ হি নিডস আই ক্যান হেল্প দ্য বয়। দেখো এখানে আমি কিভাবে অ্যান্সার করেছি, সেম কোয়ালিটি। এখানে আই ক্যান যেহেতু এখানে রয়েছে, তো আমরা ক্যান অবশ্যই বসাবো। শুধু আমরা অতিরিক্ত এই নিডের জায়গায় আমরা একটা অতিরিক্ত এজ যুক্ত করে দিলেই বাট আমাদের এই অ্যান্সারটি হয়ে যাবে, রাইট? দেখো ইফ হি নিডস আই ক্যান হেল্প দ্য বয়। আমরা এখানে অ্যান্সার করেছি ইফ হি নিডস আই ক্যান, যেহেতু এখানে ক্যান রয়েছে সুতরাং আর নতুন করে আমাদের এখানে ক্যান বসাতে হবে না, সেম যা আছে তাই আমরা বসাইলাম, জাস্ট শুধু এই ভার্বের শেষে আমরা একটা এস অতিরিক্ত যুক্ত করে দিলাম, রাইট? এরপরে আসি 4 নাম্বার যে গঠন প্রণালী আমি দিয়েছি এটির এক্সাম্পল দিচ্ছি এখন। এখানে দেখো যদি ইফ যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তবে অপর অংশটিকে উড, কুল্ড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, রাইট? দেখো এক্সাম্পল, হি ইফ হি কাম আই গো ঢাকা। ইফ হি কাম আই গো ঢাকা, ঠিক আছে? তো আমরা অ্যান্সার করেছি, দেখো ইফ হি কাম আই উড গো ঢাকা। তার মানে আমরা যে এখানে সূত্রে যে পেয়েছি আমরা এখানে উল্ড বসাই দিলাম প্রথমে, ঠিক আছে? সাবজেক্টের পর যে ভার্বটি রয়েছে উল্ড বসিয়ে দিলাম, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে গোর প্রেজেন্ট ফর্ম কিন্তু গোয়ে, ঠিক আছে? গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার মানে আমরা গো বসালাম, এরপরে বাকি অংশ ঢাকা আমরা বসিয়ে দিলাম। তার মানে আমাদের অ্যান্সারটি হলো ইফ হি কাম আই উইল গো ঢাকা। ইফ হি কাম আই উইল গো ঢাকা। এরপরে 5 নম্বর যে উদাহরণটা আমি দিয়েছি বা গঠন প্রণালী আমি দেখাচ্ছি, ঠিক আছে? তার আমি এখন উদাহরণ তোমাদেরকে দেখাই দিব, তোমরা সুন্দরভাবে এটা দেখি নাও। আমি এক্সাম্পলে যাচ্ছি, ইফ হি কাম আই উড হ্যাভ গন ঢাকা। দেখো যদি ইফ যুক্ত অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হয় তবে অপর অংশটিকে উড হ্যাভ, কুল্ড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। আবার দেখো যদি ইফ যুক্ত অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হয় তবে অপর অংশটিকে উড হ্যাভ, কুল্ড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। দেখো আমি তোমাদের এক্সাম্পল দিয়েছি, ইফ হি কাম, ঠিক আছে? তার মানে আমরা প্রথমে চিহ্নিত করলাম ইফ হি কাম আই উড হ্যাভ গন ঢাকা। তা আমরা অ্যান্সার কিভাবে করব? আমরা অ্যান্সার করেছি জাস্ট এখানে দেখো উড হ্যাভ এখানে কিন্তু দেওয়াই রয়েছে, সূত্রে আমাদের আছে উড হ্যাভ। তো আমরা এখানে যেহেতু উড হ্যাভ পেয়েছি নতুন করে আর বসার দরকার নেই, যা আছে আমরা তাই লিখবো, জাস্ট খালি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করব ভার্বের, ঠিক আছে? কামের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, তা আমরা এখানে বসাই দিলাম ইফ হি হ্যাড কাম, ঠিক আছে? আই উড হ্যাভ গন ঢাকা, রাইট? এরপর দ্বিতীয় আমরা উদাহরণটি যাচ্ছি, ইফ হি হ্যাড নিডেড আই হেল্প দ্য বয়। ইফ হি হ্যাড নিডেড আই হেল্প দ্য বয়। দেখো আমরা অ্যান্সারটি করেছি ইফ হি হ্যাড নিডেড আই উড হ্যাভ। দেখো এখানে কিন্তু এই বাক্যের মধ্যে উড হ্যাভ, কুল্ড হ্যাভ, মাইট হ্যাভ কোনোটাই দেওয়া নাই, তাই না? তো আমরা যেহেতু সূত্রে আমরা যেহেতু গঠন প্রণালীতে দেখেছি যে যদি কোনো বাক্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সে পাই
ইফ যুক্ত বাক্য, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এই তিনটির যে কোনো একটি বসাবো, সেটা বাক্যের গঠন প্রণালী অনুযায়ী। তাই আমরা এখানে বসাই দিলাম উড হ্যাভ, রাইট? ইফ হি হ্যাড নিডেড আই উড হ্যাভ হেল্পড দ্য বয়। তার মানে এই হেল্পটা যে রয়েছে ব্র্যাকেটের মধ্যে, এর ভার্বের পাস্ট পার্টিসিপল করা লাগবে, তাই না? তো হেল্পের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্পড, তো আমরা অবশ্যই হেল্পড বসাইলাম, এরপর বাকি অংশ আমরা বসাই দিলাম, রাইট? ছয় নম্বরে আসি। উপরে যে তিনটি নিয়ম আমি দেখালাম 3, 4, 5 ইফ যুক্ত ভার্ব কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব করতে হয়, ঠিক আছে? এই তিনটি নিয়মের সেম সবগুলো থাকবে, বাট এখানে অতিরিক্ত একটা যোগ করব আমরা। দেখো, উপরে তিনটি নিয়মে আমি দেখাইলাম ইফ এর স্থানে যদি আনলেস থাকে, দ্যাটস মিন ইফ যদি না থাকে, সেক্ষেত্রে যদি ইফ এর স্থানে জাস্ট ওয়ান চেঞ্জ ফর ইফ, ওকে, সেক্ষেত্রে আমরা এখানে যদি আনলেস পাই, দ্যাটস মিন সেক্ষেত্রে আমরা কি করব, কিভাবে আমরা অ্যান্সারটি করব। দেখো, আমি অ্যান্সারটি তোমাদের করে দিচ্ছি। যদি ইফ এর স্থানে আনলেস থাকে, অপর অংশগুলোতে সাহায্যকারী ভার্বের পরে নট বসাতে হয়। এখন আমরা এক্সাম্পলে যাচ্ছি। আমি আবার বলতেছি, ইফ এর স্থলে আনলেস থাকলে অপর অংশগুলোতে সাহায্যকারী ভার্বের পরে নট বসাতে হয়। ইফ এর স্থলে আনলেস থাকলে অপর অংশগুলোতে সাহায্যকারী ভার্ব এর পরে জাস্ট নট বসাই দেবা, তারপরে অ্যান্সারটি হয়ে যাবে। দেখো, আমি এখানে তোমাদের অ্যান্সার করে দিচ্ছি। এক্সাম্পল দিলাম, আনলেস হি কামস। এতক্ষণে আমরা শিখেছিলাম ইফস হি কামস, তাই না? এখন ইফ এর এই স্থানে আমরা পেয়েছি আনলেস, তো আমাদের রাইট ফর্ম অফ ভার্ব তো অবশ্যই করতে হবে, তাই না? তো আমরা দেখো কিভাবে অ্যান্সার করেছি। আনলেস হি কামস আই উইল নট গো ঢাকা, আই উইল নট গো ঢাকা, ঠিক আছে? যেহেতু এটি পাস্ট রয়েছে, তো আমাদের পাস্ট ফর্ম করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তার মানে গোর পাস্ট ফর্ম হচ্ছে উইল, ঠিক আছে? এরপর আমরা অতিরিক্ত নট বসাইলাম, এরপর গো ঢাকা, রাইট? তার মানে আমরা অ্যান্সার করলাম আনলেস হি কামস আই উইল নট গো ঢাকা, আনলেস হি কামস আই উইল নট গো ঢাকা। তো আমি আজকে তোমাদের 1 থেকে 6 নম্বর দেখালাম। এর প্রথম ক্লাসে আমি দেখাইছি 5টি আমি তোমাদের গঠন প্রণালী দেখাইলাম বা দেখাইছি। আজকে আমি দেখাইলাম 6টি, মোট 11টি 2 ক্লাসে দেখাইলাম। এই 2টি ক্লাস যদি তোমরা ভালোভাবে দেখো, আশা করি তোমাদের সমস্যা থাকবে না। আমি আরো 3টি ক্লাস তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেব, আশা করি তোমরা ক্লাসগুলো দেখবা। আর এই ক্লাসগুলো দেখলে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এ কোনো সমস্যা থাকবে না। দ্যাটস মিন নো চিন্তা করে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। তো এই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যারা নতুন এসেছো। আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা। ধন্যবাদ সবাইকে।